প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা টিভির সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান। আজকের আমাদের বিষয়বস্তু থাকবে কোন পথে কুমিল্লা সদরের রাজনীতি। সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কুমিল্লা সুনামধন্য সাংবাদিক, যিনি সংবাদ জগতে দীর্ঘদিন জড়িত আছেন, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সময় টেলিভিশন স্টাফ রিপোর্টার জনাব বাহারউদ্দিন রায়হান। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোন পথে সদরের রাজনীতি। আপনি জানেন, যতই দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক ঘরে এবং দোকান সহ মাঠে ঘাটে রাজপথে চলছে উত্তাপ এবং বিভিন্ন রাজনৈতিক মহলের আলোচনা এবং সমালোচনা। তো আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে দীর্ঘদিন এই যে বিএনপি যখনই তার মনোনীত প্রার্থীকে ঘোষণা করা হয়েছে তারপর থেকেই কিন্তু কুমিল্লা 11টি আসনের মধ্যে প্রায় 3-4টি আসনের মধ্যে এই উত্তপ্ত শুরু হয়েছে। তার মধ্যে বিশেষ করে কুমিল্লা 6 সংসদীয় আসন, যেটি কুমিল্লা সদর এবং নতুন করে যুক্ত হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ, এই দুই আসনের মধ্যে চলছে উত্তপ্ত। সেই ক্ষেত্রে আপনি যে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন এই জায়গা থেকে এই যে বিএনপি এই যে উত্তপ্ত করছে হাজী আমির রশিদ ইয়াছিন এবং মনির হক চৌধুরী, এর মধ্যকার থেকে কি ধরনের ডিবেট আপনি পাচ্ছেন এখান থেকে? আসলে রাজনীতি তো রাজনীতি। কুমিল্লার রাজনীতিতে আমরা যদি বলি 5 আগস্ট পরিবর্তী, তারপরে হচ্ছে মনোনয়ন, বিএনপির মনোনয়ন মনির চৌধুরীকে দেওয়া হলো, মনোনয়ন বঞ্চিত হলেন আমিনুর রশিদ ইয়াছিন। আমিনুর রশিদ ইয়াছিন কুমিল্লার রাজনীতিতে যুক্ত হন 92-তে। উনি একজন সফল শিল্পপতি থেকে জনপ্রিয় রাজনীতিবিদ। উনি 96 সালে জাতীয় সংসদ নির্বাচনের 15 ফেব্রুয়ারি নির্বাচিত হয়েছিলেন অল্প কিছুদের জন্য। তিনি সদর দক্ষিণের মূলত রাজনীতিটা করতেন। এই সদরের 5 বারের সংসদ সদস্য আকবর হোসেন প্রয়াত, তিনি মৃত্যুর পরে আমিনুর রশিদ ইয়াছিন শহরে ইন করলেন। শহরে ইন করার পরে ইনি দীর্ঘ রাজনীতির পথ চলা, গত 16 বছরের আওয়ামী লীগের আন্দোলন, আমাদের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, সব কিছুই ইনি করলেন। তো 4 দলের জোট সরকার আমলে যারা নিয়ে ক্ষমতাটা ভোগ করছেন তারা সবাই পালিয়ে গেলেন। তো মাঠে রইলেন ইয়াছিন। তার ব্যাকগ্রাউন্ডটা ভালো ছিল, তার কোনো সন্ত্রাসী কার্যক্রম ছিল না, সেজন্য প্রশাসন কোনো ডিস্টার্বও সে পায় নাই। এখন আমিনুর রশিদ ইয়াছিনের এই 33 বছর রাজনৈতিক জীবনে তার একটা বড় প্রাপ্য হলো যে জনগণের কাছে তার একটা গুডউইল দাঁড়িয়েছে, সে ভালো মানুষ, মানে মানুষ তাকে নিয়ে নেগেটিভ আলোচনা করে না। তো আমরা উনি তো এখন ক্ষমতা পান নাই, মানুষের চরিত্র ফুটে দিয়ে ক্ষমতা পাওয়ার জন্য। এখন যদি একবার ক্ষমতা পেতেন তাহলে বুঝতাম উনি অনেকে, কিন্তু এখন পর্যন্ত জনগণের কাছে উনি একজন নিট ক্লিন লোক। আর মনির চৌধুরী উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। সেই ছাত্র জীবন থেকে উনি একটা জাতীয় নেতা এবং একজন জাতীয় নেতা। উনি মনির চৌধুরী কিন্তু একটা ছোটো নেতা না, একজন জাতীয় নেতা। উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রীয়, তিনি জাতীয় পার্টির আমলে হুইপ ছিলেন, এমপি হলেন, তারপরে উনি আবার বিএনপিতে যোগ দিলেন, এখনও বিএনপিতে আছেন। মনির চৌধুরীর তার প্রজ্ঞা, কাজের পরিধি অনেক বড়। সদর আসনের জন্য মনির চৌধুরী একজন জাতীয় মানের নেতা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইখানে আমরা সদরের 18টি ওয়ার্ড, 6টি ইউনিয়ন নিয়ে আগে যেই সংসদ ছিল, এখানে প্রায় 4.5 লক্ষ ভোটার। এই ভোটারদের সাথে ওনার কোনো সামাজিক, রাজনৈতিক ওইরকম কোনো মিলবন্ধন নেই। আচ্ছা, ওনার মিলবন্ধন আছে ওনার এরিয়াতে যে 9টা আপনার পৌর ওয়ার্ড আছে, সিটি কর্পোরেশন, এবং 4টা ইউনিয়ন সম্ভবত। এই ইউনিয়নগুলি ওটা ওনার এরিয়া। প্রায় 1.5 লক্ষ ভোটারের কাছে ওনার জনপ্রিয়তা, ওনার আধিপত্য অনেক শক্তিশালী। কিন্তু এই আমাদের এই কোতালের মূল কোতালিতে ওনার আধিপত্য, জনপ্রিয়তা তেমন একটা নেই বললে চলে। কিন্তু তারপর হয়তো দল তো নমিনেশন দিয়েছেন, তো দল নমিনেশন দিলে তো সবাই দলের পক্ষেই কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যা দেখছি এখন যে রাজনীতিটা যে পথে যাচ্ছে, মনির ভাই যদি দল থেকে নমিনেশন পেয়ে ইলেকশন করে, ইয়াছিন ভাই ইলেকশন করলেও সমস্যা, না করলেও সমস্যা। ওনার রাজনীতিটা 33 বছর রাজনীতিতে একটা ঘাটতি। তা আমরা যতটুকু শুনতে চাই ইয়াছিন ভাই ইলেকশনটা করবেন, তাহলে ইয়াছিন ভাই ইলেকশন করবেন, তাহলে মনির চৌধুরী ইলেকশন করবেন, তাহলে এখানে একটা জমজমাট ইলেকশন হবে। আবার ধরেন সেই ক্ষেত্রে মনোনয়ন তো একজনকে দেওয়া হয়েছে বিএনপি থেকে, তাহলে ইয়াছিন ভাই কি স্বতন্ত্র ইলেকশন করবেন? স্বতন্ত্র। তারপর ধরেন এখন যদি আমরা ধরেন এখন ইয়াছিন ভাই যেভাবে কাজকর্ম করতেছেন, দল যদি মনে করতে ইয়াছিন ভাই জনপ্রিয়, ইয়াছিন ভাইকে নমিনেশনটা দেওয়া যায়, যদি এরকম সিদ্ধান্ত নেয় বিএনপি,
এত কুমিল্লাতে সমস্যা, মনুষ্যত্রী স্বতন্ত্র প্রার্থী সাক্ষ্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে। তাহলে এইখানের যে 11টি আসনের মধ্যে কুমিল্লা সদর হচ্ছে জমজমাট একটা নির্বাচনের দিকে যাচ্ছে। এখন আমি বলবো যে আসলে রাজনীতিতে আওয়ামী লীগ বিএনপি মিলে মনিরুল সাক্ষ্য হচ্ছে একজন, তার মানে তার পরিবার পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত এই শহরে তাদের রাজনীতিক অনেকটা বড় ভিত্তি। এই ভিত্তি আমি এই জন্য বলবো যে সে পৌরসভার শেষ প্রায় 150 বছরের পুরাতন পৌরসভার শেষ পৌরসভার চেয়ারম্যান তিনি, সিটি কর্পোরেশন শুরুর দুইবারের মেয়র তিনি। তাহলে ইতিহাসের কিন্তু অনেক বড় অংশ মনিরুল সাক্ষ্য ইলেকশনে ভালো মেকার। সেটা কুমিল্লাতে রাজনীতির ইলেকশন মেকার হচ্ছে আকবর হোসেন প্রয়াত, হাতে আকম বাহারুদ্দিন বাহার আর মনিরুল সাক্ষ্য, তারা নির্বাচনী মেকার ভালো বুঝে। তো এখন এই কুমিল্লা সদর রাজনীতিতে মনিরুল সাক্ষ্য একটা ফ্যাক্ট। মনিরুল সাক্ষ্য তো বহিষ্কৃত হলো, তার নিজস্ব একটা বলয় আছে। বহিষ্কৃতর পরও সে যেভাবে মাঠটাকে দখল করে রাখছে, যেভাবে তার ভোটারদের, তার তো একটা ভোট ব্যাংক আছে, জনপ্রিয়তা আছে, একটা ভোট ব্যাংক আছে তার। এখন সেও দীর্ঘদিন রাজনীতি করছে, সেও ছাড়বে না। এখন মনিরুল সাক্ষ্য আর ইয়াসিন পরিবারের মধ্যে হচ্ছে ইগুদ্বন্দ্ব, একজন আরেকজনকে কীভাবে সাইজ করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা চলতেছে। এখন মনিরুল সাক্ষ্যর রাগ হচ্ছে সে মেয়র ইলেকশন করছে, তাকে নির্বাচনে ফেল করার জন্য দায়ী হচ্ছে নিজামুদ্দিন কাউসার। তো এখন এই জন্য মনিরুল সাক্ষ্যর রাগ। আর ইয়াসিন পরিবার তারা মনিরুল সাক্ষ্যর মতো শক্তিকে রাখা তারা এই শহরে তো রাজনীতিটা মনোভূল করতে পারবে না। তারপর ইয়াসিন ভাইয়ের আরও যেই সমস্যাগুলো আছে দলীয় কারণ, উনি যে আহ্বায়ক ছিলেন দক্ষিণ জেলা বিএনপির, সেটা থেকে উনি বঞ্চিত হলেন। তাহলে ওনার অর্ধেকটা শক্তি মাইনাস, ইয়াসিন হাতে আমির হোসেন, ওনার অর্ধেকটা মাইনাস হয়ে গেল। তাহলে নেতাকর্মী ওনার কাছে ওইভাবে যাবে কেন? উনি কেন্দ্রীয় উপদেষ্টা, এই পদের সাথে আর জেলার রাজনীতির সাথে এমন কোনো মিল নেই। তারপরও ভোটাররা, সাধারণ কর্মীরা যাদের পদ নাই, তারা ইয়াসিন ভাইয়ের পক্ষে এই অঞ্চলের, আমাদের এই 18 ওয়ার্ডের 6 ইউনিয়নের। এখন দেখার বিষয় হচ্ছে নির্বাচন যদি হয় তাহলে এই আসনেই যেভাবে নির্বাচন হোক একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে ধরেন আপনার এখন যদি ধরেন ইয়াসিন ভাই নমিনেশনটা পাইল, ধরেন নির্বাচনটা বিএনপিতে ইয়াসিন ভাই করতেছে, তাহলে সাক্ষ্য করতেছে। তা সাক্ষ্যকে এখানে কুমিল্লা শহরে ভোটার অনেক অঙ্ক আছে, হিন্দু ভোটার আছে 25,000, আওয়ামী লীগের ভোটার আছে, এই দলীয় ভোটার আছে। এর বাইরে এখানে প্লাস হইব যে আওয়ামী লীগ এবং হিন্দু ভোটার, এই ভোটারগুলি কোথায় প্লাস হবে? এই গেম মেকানিজমে কে পারদর্শী তার থেকে ভোটার খেলা যাবে। কিন্তু আমি এখানে দেখতেছি একটা রাজনীতিটা একটা হিংসাহিংসি ক্রোধের দিকে চলে গেছে। না, এখানে সদরে একটু যোগ করি। সদরে যে বিষয়টা আসছে সেখানে হচ্ছে যে জনাব তারেক রহমান যখন 237টি আসনে যখন মনোনীত দলীয় প্রার্থী ঘোষণা করেছেন, তৃণমূল থেকে তিনি কিন্তু সব ধরনের তথ্য নিয়ে কিন্তু সেখানে মনিরুল চৌধুরীকে দেওয়া হয়েছে। এখানে হাজী ইয়াসিনকে বঞ্চিত করা হয়েছে, যাই কিছু বলি, যার কারণেই তার নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ আন্দোলন বিভিন্ন রকমের কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখন এখানে এই যে ত্রিমুখী দ্বন্দ্ব যে বিএনপির মধ্যে, অন্য কোনো দল জামাতের মধ্যে সেটা নেই, ত্রিমুখী দ্বন্দ্ব, তাহলে এই ত্রিমুখী দ্বন্দ্বের কারণে এই আসনটি কি বিএনপির পকেটে যাবে নাকি জামাতের পকেটে যাবে? আপনি কি? আমি মনে করি যে জামাতের যে রাজনীতি, তারা তাদের রাজনীতি ব্যক্তিটা ওইভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে নাই এখন, আমার বিশ্বাস। তবে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে প্রচুর কাজ করতেছে নারী ভোটারদেরকে নিয়ে। তাদের একটা ভালো পলিসি আছে যে এখানে আওয়ামী লীগের সমর্থন কতজন ভোটার, বিএনপি সমর্থন কতজন ভোটার, জামাতের কতজন, বাম টাম মিলে কতজন, কত পার্সেন্ট, এরবারে সাধারণ ভোটার কত পার্সেন্ট, ওই নিয়ে তারা ইকুয়েশন করে কিন্তু জামাত কাজ করতেছে। জামাত কিন্তু রাজনীতির বৈজ্ঞানিক ভিত্তিভাবে কাজ করতেছে। আর হাওয়ায় বাঁচতেছেন বিএনপির দ্বারা শুডাউন, প্রদর্শনী, এই নিয়ে তারা ব্যস্ত। কিন্তু জামাত কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ডে ভোট নিয়ে তারা ভালো কাজ করতেছে, কোনো মিরাকল ঘটেও যেতে পারে। হ্যাঁ, তো এখন আমরাও মানে বর্তমান পরিস্থিতিতে বা সাধারণ ভোটারদের সাথে যে কথাগুলো বলে আমরা দেখতে পারছি যে এখানে জামাত মানে গত 1 বছর থেকে কিন্তু মানুষের দৌড়গোয়ায় কিন্তু ভোট চাচ্ছে, দোয়া চাচ্ছে, তাদের নির্বাচনী প্রচারণা শুরু করছে। প্রচার না শুধু, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমি যেটা জানি আপনার, তারা প্রতিদিনে ধরেন 1000-এর মতো নারী মানুষের ঘরে ঘরে ঢুকতেছেন এবং মানুষের সমস্যা কি, তারা কিন্তু যে ভোট চাচ্ছেন না, ওনার কি সমস্যা সমাধানের চেষ্টা করতেছেন। একজন জনপ্রতিনিধির গুণ তো এটাই, যিনি মানব সেবা করবেন, তিনি সৃষ্টির
দৃষ্টি আকর্ষণ করবেন, সৃষ্টি তাকে স্রষ্টাই তাকে জনপ্রতিনিধিত্ব দিয়ে দেবেন, এটা হচ্ছে জেনুইন জনপ্রতিনিধি। আর আপনি যদি মনে করেন মায়েরা মারি কাটাকাটি করে ক্ষমতা দখল করে নেবেন, এটা আরেকটা জনপ্রতিনিধি। তো জামাতের সুশৃঙ্খল যেই পথ চলা, কিন্তু আমাদের দেশে মানুষের যে চিন্তা ভাবনা, মানুষ কখনো সত্যের সাথে থাকে না, মানুষের সাথে শক্তির সাথে। এখন এখানে শক্তির প্রদর্শন হচ্ছে বাংলাদেশের খেলা। বাংলাদেশের ভোটের রাজনীতিতে আমি আমার বয়স অনুযায়ী আমি 90 থেকে এই পর্যন্ত দেখছি, যার গুন্ডা হুন্ডা আছে তার কেন্দ্র দখল সে পাস। একটা রাজনীতিক একটা মাঠ গরম, হ্যাঁ, এটা দুর্বল মানুষগুলি ওই শক্তির দিকে ঝুঁকে যায়। এটা বিগত মানে 24শে আগস্টের পরে কিন্তু এই দেশের প্রেক্ষাপট বা বর্তমান পরিস্থিতি এবং প্রধান উপদেষ্টার যে মেসেজগুলো আসছে, এই পরিস্থিতিতে মনে হচ্ছে একটা সুস্থ সুন্দর অবাধ মনে হচ্ছে এক জিনিস আর হওয়া আরেক জিনিস। না, নির্বাচন তিনি উপহার দিতে পারবেন, আসলে কতটুকু পারবেন সেটা হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ, সেটা এখন তো নির্বাচন আপনি আপনার জুলাই সনদ, হানা বোর্ড, পিআর সবগুলো আপনি একসাথে ঢুকে দিলেন না। এখন এই পলিটিক্সে বাংলাদেশের পলিটিক্স কোথায় যাবে, অনেক ভাবার বিষয়। এখন আমরা যে বিষয়টি বলবো কুমিল্লা সদরকে নিয়ে, এই সদরের ত্রিমুখী বিএনপির দ্বন্দ্ব নিরসন করার জন্য আপনি জানেন যে তারেক রহমান একটি ভার্চুয়ালের মধ্যে সেখানে বলেছে যে আমি গত 17 বছর আপনারা যেরকম দেশে থেকে নির্যাতন হয়েছেন, আমি কিন্তু 17 বছর দেশের বাইরে এসে আমার মাকে পর্যন্ত আমি সেবা দেখাশোনা করতে পারি নাই। তো আমি যদি এত ত্যাগ স্বীকার করে এ দেশে বসবাস করতে পারি, আপনারা সামান্য অন্তত নির্বাচন পর্যন্ত কিছু ত্যাগ স্বীকার করে হলো আপনারা অন্তত ক্ষমতায় আসার জন্য প্রত্যেকটা আসনকে উপহার দেন। সেই ক্ষেত্রে এই যে এই চোখের মানে পানি ফেলে কেউ ছাড় দেয় না ভাই, সেই ক্ষেত্রে তাহলে তার দল কি ধরনের সিদ্ধান্ত নেবে? এই দ্বন্দ্বের জন্য দল তো আমার কাছে মনে হয় উনি যা বলছে তাই, হুকুম মানে হুকুম লড়ে না, হুকুম তো হাকিম যা হুকুম করে হুকুম লড়ে না, সিদ্ধান্ত পরিবর্তন করলো। এখানে একটা জমজমাট রাজনীতি পরিবর্তন না করলে একটা জমজমাট রাজনীতি। এখন আমরা তো বাইরে এমনই শুনতে পাচ্ছি যে কতটুকু সত্য জানি না, যে বিদ্রোহী প্রার্থীদেরকে মাঠে থাকার জন্য দলের কোথাও না কোথা থেকে ইঙ্গিত পাচ্ছে। ধরেন এখানে যে প্রার্থী আছে তার একটা ব্যাংক লোনের কারণে ঝামেলা হয়ে গেল, কত রকম ঝামেলা হইতে পারে না, তো একটা ব্যাকআপ তো লাগবে আপনার, অবশ্যই ব্যাকআপ লাগবে না। তো এখন রাজনীতি ভাই অনেক জটিল একটা জিনিস। তাহলে আমরা সদরের এই রাজনীতিক এবং প্রেক্ষাপট নিয়ে এই কুমিল্লা সদরের মানুষ কি সিদ্ধান্ত বুঝতে পারে, মানে মেসেজটা কি থাকতে পারে? সদরের মানুষ ধরেন আমাদের এখানে সদরে যারা বসবাস করে, যারা কুমিল্লার অরিজিনাল সদরবাসী, তাদের মধ্যে প্রায় 15% লোক বেশি প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাহলে প্রবাসীর পরিবাররা। এখন ভোটের রাজনীতিতে যদি সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ থাকে, তাহলে ইয়াসিন ভাই আর জামাতের যে প্রার্থী, এদের সততা নিষ্ঠা মানুষ উদ্বুদ্ধ হয়ে ভোটের দিকে যাইতেও পারে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেছে। আর মনির ভাই দলীয়ভাবে নেতাকর্মীরা কতটুকু ভোটারের কাছে যেতে পারবে, ভোটারকে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে পারবে, হ্যাঁ, সেটা হচ্ছে দেখার বিষয়। রাজনীতি হচ্ছে আপনার টাকার খেলা। সাধারণ জনগণ অল্প কিছু পয়সার জন্য সে বোঝে না কিছু, ভোটটা ঘুরে যায়, রাতের বেলায় ঘুরে যায়, আগের দিন রাতে ঘুরে যায় সাধারণ মানুষের ভোটার। এখন এই দেশে যে আমরা গণতন্ত্র বলতেছি, আমি যে ভোট দেব, ভোট দেওয়ার মতো সঠিক জ্ঞান আমার মধ্যে ভোট সৃষ্টি হয় নাই। যেই জনপদের জনগণ যেমন, সেই পদের নেতাও তেমন। সুতরাং এই জনপদে একজন সুষ্ঠু সুন্দর, একজন সুস্থ মনস্তান্ত্রিক ভালো চিন্তার মানুষ যদি নেতৃত্ব হতে চায়, তাহলে ওই আমাদের যে জনগণগুলি আছে সেই জনগণগুলিকেও ওরকম গুণাবলী হইতে হইব। তা আমি হচ্ছে ফল, আমি ভালো নেতা তৈরি করবো কীভাবে? ধরো একজন মাদকাসক্ত যদি একটা চেয়ারম্যান হয়, সে তো মাদকাসক্তের পক্ষেই থাকবে, রায়টা দিবে, অবশ্যই, তাই না? সে নিজে যে দূষিত এই দূষিত যাবে। তো এই জনগণ এবং জনপ্রতিনিধির যেই ভারসাম্যর যেই পরিস্থিতি দাঁড়াইছে কুমিল্লা শহরে, কুমিল্লা সদর না, কুমিল্লাটাকে আমি বলবো যে সমতল রাজধানী, ত্রিপুরার যেই ঐতিহ্য, যে শিক্ষা সংস্কৃতির যেই বলয় আমাদের, সেই বলয়ের আগের নামগুলো আমরা ভাইঙ্গিয়া চলতেছি নতুন করে। এখন ধরেন আমরা আকবর হোসেন জাতীয় নেতা ছিলেন, এরপরে আপনার 2008 থেকেই এখানে যিনি সংসদ সদস্য ছিলেন উনি সংসদ সদস্য। তা আমরা কুমিল্লা সদর থেকে কোনো মন্ত্রী আনতে পারি নাই, কোনো মন্ত্রী আনতে পারি। একটা জেলা সদরেরই প্রার্থী মন্ত্রী হওয়ার প্রয়োজন, যোগ্যতাকে প্রয়োজন। এখন এই মন্ত্রিত্ব না আনতে পারার কারণে আমরা গত 16 বছর কি দেখলাম, ফেনীর চেয়েও কম উন্নয়ন হয়েছে আমরা এখানে। এখন আমরা সিটি কর্পোরেশন হওয়ার পরে সিটি কর্পোরেশনের শেষ 2021-এ একদিকে এটা সাবেক
আপনার LCD মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মাধ্যমে উনি যেহেতু কুমিল্লার সন্তান, কুমিল্লাকে একটা বড় প্রকল্প দিল 1500 কোটি টাকা একনিক এবং জাইকার 600, মোট 2100 কোটির প্রকল্প। এই প্রকল্পটা 21 বাস্তবায়ন হতে 25 শেষ হওয়ার কথা, এখন পর্যন্ত আমরা 1/3 কাজ করতে পারি নাই। এই শহরের যে সমস্যা যানজট, এখন এই প্রত্যেক নির্বাচন প্রতিনিধি আসে আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যানজট, জলজট, সন্ত্রাস, মাদক, সুস্থ চিন্তা সংস্কৃতি বলে একটা সমাজ উপহার দেব। সবাই আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বাস্তবে কি পাইছি আমরা? কিছুই নেই। সাংস্কৃতিক বলে বাংলাদেশের যে কুমিল্লার যে ঐতিহ্য ছিল সেটা দিন দিন হারিয়েছি আমরা। এখন তো আমরা সাংস্কৃতিক মনে পাচ্ছি না। সবার আমি চাই দেশ ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, এরকম চিন্তার লোক তো হারিয়ে যাচ্ছে। সবাইকে আমার চাই, আমি ভালো থাকতে চাই। এখন আমি ভালো থাকতে যে চাওয়ার যে প্রতিযোগিতা, আমি বলবো যে মনস্তান্ত্রিকভাবে আপনার পশ্চিমাদের এই আভিজাত্য বস্তুবাদী নীতি, এটা কি পৃথিবীকে শান্তি দিতে পারছে? তাহলে শান্তির বার্তা কোথা থেকে আসবে? আগে আমি আমার মধ্যে শান্তি সৃষ্টি করতে হবে, আমি শান্ত হবে, আমার পরিবার শান্ত হবে, সমাজকে শান্ত করবো। তাহলে আমাদের যে বিজ্ঞান ভিত্তিক যে উন্নতি বা টেকনোলজি যে উন্নতি, বা যদি আমরা যদি আজকে যে গ্লোবাল জগতের যে উন্নতি, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের মনস্তান্ত্রিক মনোবিজ্ঞানের উন্নতি করা। আমার মধ্যে যদি আমি একটা নেতাকে যদি তৈরি হতে, তার মধ্যে যে গুণাগুলি থাকার দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিচ্ছেন, তার সাহাবীরা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্বের যে গুণাগুলি মানুষকে দেওয়ার জন্য তাদের প্রবণতা ছিল কি ছিল? তারা ওই সময় সাহাবাগুলি, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থমন্ত্রী তখনকার, তিনি কি করছেন? দারিদ্রতা জীবনযাপন করছেন, মানুষের জন্য কাজ করছেন। আর আমাদের এখানে কি অবস্থা? দারিদ্র থেকে উনি নেতা হইয়া বিলাসবহুল জীবনযাপন করেন। তো উনি বিলাসবহুলই থাকেন, আর জনগণ ব্যক্তি পুঁজিবাদী নিয়ে আমরা ব্যস্ত। এখন আমাদেরকে একটা যদি সমাজতান্ত্রিক যদি আমরা যদি মূল দর্শনে যাই, আমরা আসলে যদি আমরা মুসলিম বলেন, হিন্দু বলেন, যে কোনোই ধর্মের যে পুরোহিত বা যে জ্ঞানী ব্যক্তিরা আছেন বা অবতাররা আছেন, তারা একটে তো বাণী দেয় শান্তি। শান্তি কি? ইসলাম হচ্ছে শান্তি, ইসলাম শান্তি, সে বার্তা দেয়। প্রত্যেকটা পয়গম্বর এই বার্তাটা দিছে। এখন বার্তা দেওয়ার পর আজকে যেই 21 শতাব্দীতে যে রাজনীতির যে প্রেক্ষাপটে একজন নেতার সাথে আপনি কথা বলে দেখেন তো, সে ইহকাল পরকাল নেতার কোনো চিন্তা আছে না। তার চিন্তা আছে কেবল আমার পকেট বাড়ি করি, আমার দল বাড়ি করি, আমি সালাম নেই, এই নিয়ে ব্যস্ত। তাহলে এটা দিয়ে একটা সুস্থ সমাজ তৈরি হবে না। আমরা কি চাই? উন্নতর আনন্দ। উন্নত করিয়া কি হবে যদি আনন্দই না থাকে? আজকে দেখেন, আমি ছোটোবেলায় ধরেন আমার বয়স অনুযায়ী আমি ছোটোবেলায় যদি 90-র দশকের আগে আমি দেখি, এখানে 5 ভাই 6 ভাই দারিদ্রতা জীবনযাপন করছে। থাকার কোনো বিশাল বড় বাড়ি নাই, ছোট ছোট ঘর, কিন্তু কত মহব্বত ছিল। আজকে দেখেন বিশাল বিশাল বাড়ি, ভাই ভাই বিভেদ, সমাজের মধ্যে বিভেদ, একে অপর মধ্যে যে হিংসাহিংসি তৈরি হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে একমাত্র রাজনীতি দায়ী, আর ধর্ম ব্যবসায়ীরা দায়ী। ধর্ম ব্যবসায়ীরাও যেমন সমাজের ক্ষতি করতেছে কিছু, সবাই না, ভালো তো আছে, রাজনীতিবিদরাও ক্ষতি করতেছে সমাজের। সমাজ উন্নয়ন না হলে ওনারা ভালো থাকবেন মনে করছেন? ওনারা তো ভালো আছেন যে 16 বছর যারা নিয়ে অবৈধ পয়সা কামালেন, তারা আজকে বিদেশে বসে কিন্তু আপনার 70 স্টারের মানুষ জীবনযাপন করতেছে। আর আজকে যারা তাদের অনুসারীরা মাঠে কষ্ট পাইতেছেন, মামলা মোকদ্দমা দৌড়তেছেন, তাদের খাবারের কষ্ট, সামাজিক নিরাপত্তা পালাই বেড়ে দিতেছে। তার মধ্যে পুঁজিবাদরেই ভালো থাকতেছেন। কিন্তু পুঁজিবাদ ভালো থাকার যে প্রবণতা শুরু হচ্ছে, পৃথিবীতে পাল্টাতে হলে এই পুঁজিবাদকে মানবিক সেবার নেতৃত্ব তৈরি হতে হবে, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, যেটা তার সাহাবীদের মধ্যে ছিল। যেটা ধরেন আমি যদি বলি যে ভারতবর্ষের যদি অশোকের কথা আপনারা জানেন কিনা জানি না, অশোক উনি যে বড় একটা রাজত্ব ছিলেন, উনি সব রাজ্য জয় করে ফেলেছেন। লাস্ট রাজ্য জয় করার পরে উনি সব মারিয়ে ফেলাইছে। উনি পরের দিন দেখতে আসলেন যে ওনার রাজ্যটা এত ওরা জয় করছে, চারিদিকে রক্ত আর রক্ত, ওই নদীতে রক্তে পানি লাল হয়ে গেছে। একটা লোক কোনো বাইচে আছে, পানিটা খাইতে দিয়ে রক্ত ওনার মাথায় ব্রেনে ঢুকলো, আমি এই রাজ্য দিয়ে কী করবো? এই জনগণ যদি আমার না থাকে। তারপর থেকে উনি এই দখল রাজনীতি ছেড়ে উনি মানবতার রাজনীতি করেন। উনি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিকে এতটা অঞ্চলে আমাদের ভারতবর্ষের অনেক বড় উদাহরণ। আমাদেরকে যদি সমাজটাকে পাল্টাতে হয়, এই গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে একটা মানবিক, সুফিতাত্ত্বিক, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী, সৃষ্টিকর্তার দিক নির্দেশনা অনুযায়ী সৎকর্মশীল নেতা তৈরি হতে হবে। ভালো নেতা, ভালো জনগণই পারে আমাদেরকে মুক্তি দিতে। সুতরাং আমি ভালো হই, সবাই ভালো হোক, তবে আমাদের এই সমাজের মুক্তি।
ধন্যবাদ আপনাকে। আমরা যে আজকে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে কোন পথে সদরের রাজনীতি। তাহলে আমরা সর্বোপরি আমরা বলতে পারি যে বিএনপি যদি কোনো এই ত্রিমুখী দ্বন্দ্বর নিরসন করতে হলে কেন্দ্রীয় যারা নীতি নির্ধারক রয়েছেন তাদেরকে উদ্যোগ নিয়েই এটাকে জন্য এক প্ল্যাটফর্ম যদি না আনা হয় তাহলে এই সদরের রাজনীতিটাও ভিন্ন পথে বা অন্যদিকে চলে যাবে এবং এখানে অনেক রক্ত ঝরার আশঙ্কা হতে পারে। তো এই ছিল আসলে আজকে বিষয়বস্তু। আপনাকে ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আবার আপনাকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। অনেক ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানছেন যে কোন পথে কুমিল্লা সদরের রাজনীতি, এই ত্রিমুখী রাজনীতি এবং ত্রিমুখী এই সিদ্ধান্তহীনতার লড়াই যতক্ষণ না পর্যন্ত নিরসন না হবে ততক্ষণ পর্যন্ত এই কুমিল্লা সদরের রাজনীতি নিয়ে মানুষ চিন্তিত, সাধারণ মানুষ বিভিন্ন রকমের মানে ভয়ানক পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে। তো আমরা আশা করব যারা বিএনপির রাজনীতি নীতি নির্ধারকরা রয়েছেন তারা যদি কুমিল্লার সদরের, বিশেষ করে এই কুমিল্লা কয়েকটি আসনের মধ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে কুমিল্লা সদর 6 সংসদীয় আসনে আপনারা উদ্যোগ নিয়ে এই বিএনপির যারা তৃণমূলের কর্মী এবং ভোটাররা বা সমর্থকরা রয়েছেন তাদেরকে সুন্দর এবং মানবিক একজন অভিভাবকের হাতে আপনারা দলীয় প্রতীক দিলে সাধারণ মানুষ ভোট দিয়ে এই সদরকে জয়যুক্ত করবে সেই প্রত্যাশা রাখছে সাধারণ মানুষ। তো এই ছিল আজকে আমাদের কুমিল্লা সদরের রাজনীতি কোন পথে সেই বিষয়বস্তুর সর্বশেষ। আবারও আপনাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে যুক্ত হব সেই প্রত্যাশা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।